কলেজ পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে ডাক্তার দীপা সাহা। আজকে আমাদের ক্লাস হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এই বিষয়ে আমরা একটা ক্লাস নিয়েছি আগে, এটার কন্টিনিউশন আজকে সেকেন্ড ক্লাস। কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে আমরা ক্লাস নেব। গত ক্লাসে যেটা পড়া হয়েছিল যে কনজেনিটাল হার্ট ডিজিজ আমরা পড়লাম দুইটা, একটা হচ্ছে সায়ানোটিক আর একটা হচ্ছে এসায়ানোটিক হার্ট ডিজিজ। ঠিক আছে, এখন এসায়ানোটিকের মধ্যে আমরা যেটা বললাম সেটা কি এইচডি, ভিএসডি, পিডিএ, এই তিনটা। এটা হচ্ছে উইথ শান্ট, যেখানে রাইটের সাথে লেফটের একটা শান্ট আছে। আর উইদাউট শান্ট কিছু সায়ানোটিক হার্ট ডিজিজ, এসায়ানোটিক হার্ট ডিজিজ আছে উইদাউট শান্ট, শান্ট নাই। শান্ট ছাড়া দুটো হচ্ছে, একটা হচ্ছে পালমোনারি স্টেনোসিস আর কোয়ার্কটেশনস অফ দ্য অ্যাওর্টা। ঠিক আছে, তো মেনলি দরকার আমাদের পরীক্ষার জন্য দরকার হচ্ছে এই তিনটা কনজেনিটাল হার্ট ডিজিজ, খুব ইম্পর্টেন্ট। আর সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে যেটা আছে, সায়ানোটিক অনেকগুলো হার্ট ডিজিজ আছে, এর মধ্যে একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, টেট্রালজি অফ ফ্যালট, ট্রান্সপোজিশনস অফ গ্রেট আর্টারিজ, টোটাল এনোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন। আমি এগুলো বলবো একটা একটা করে, সবগুলোই বলবো। ট্রাঙ্কাস আর্টারিউসাস, ট্রাইকাসপিড, অ্যাট্রেশিয়া আর অ্যাবস্টেইন এনোমালি। আরও আছে, তবে এইগুলো হচ্ছে কমন। আর আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, এইটাই বলবো। কিন্তু বেসিক কিছু জিনিস আছে যেটা দিয়ে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজের বেসিক কিছু জিনিস আছে, সেটা জানলে পরে যে কোনো হার্ট ডিজিজ হোক, সায়ানোটিক হোক, এসায়ানোটিক হোক, আমরা যদি বেসিকটা জানি, প্যাথোফিজিওলজিটা যদি জানি, তাহলে খুব সহজ। তখন যেখান থেকে সারা কোশ্চেন করবে দেখা যাবে যে মিস হচ্ছে না। আর সাইন সিনড্রোম যেগুলো আছে সেগুলো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তো ওই দিন গত ক্লাসে আমাদের যেটা ছিল, এই হচ্ছে আমাদের হার্ট। আমরা এসায়ানোটিক হার্ট ডিজিজ নিয়ে বললাম। এই একটা হার্ট, সেপ্টাম, এট্রিয়াল সেপ্টাম, ভেন্ট্রিকুলার সেপ্টাম, এখানে একটা ভালভ থাকে। ঠিক আছে, দুটা ভালভ, একটা ট্রাইকাসপিড ভালভ আর এটা হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ। আর এইখান থেকে উঠে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, আর এই পাশ থেকে উঠে আমাদের অ্যাওর্টা। সেই তো এখন এখানে আমাদের এসায়ানোটিক হার্ট ডিজিজের শান্ট, এই জায়গায় একটা, এই জায়গায়। তাহলে এখানে হচ্ছে আমাদের এইচডি, আমরা বললাম ভিএসডি, আর এই পাশে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আমাদের পিডিএ। এই এইচডি, ভিএসডি আর পিডিএ তিনটার ক্যারেক্টারিস্টিক্সই মোরলেস একই রকম। আমরা কি বললাম যে যেহেতু এইচডি আছে, ভিএসডি আছে, তার মানে কি আমাদের লেফট থেকে, তাহলে এসায়ানোটিক হার্ট ডিজিজ কমন ক্যারেক্টারিস্টিক্স ওদের আমরা পড়লাম। একটা এসায়ানোটিক হার্ট ডিজিজ থাকবে, সেখানে লেফট থেকে রাইটে ব্লাড যাবে, তাহলে রাইটে আমাদের ব্লাডের পরিমাণ বেশি থাকে, ব্লাডের ভলিউম যেটা থাকবে, ব্লাড ভলিউম সবসময় এটা বেশি থাকবে। সুতরাং রাইট এট্রিয়ামে ব্লাড বেশি, এই ব্লাড যাবে রাইট ভেন্ট্রিকলে, সেখানে বেশি, এবং এইখান থেকে ব্লাডগুলো যাবে আমাদের পালমোনারিতে, তাহলে পালমোনারি ভাস্কুলারিটিটা বেশি থাকবে। ঠিক আছে, এই ছিল আমাদের কমন ক্যারেক্টারিস্টিক্স, যেটা কিনা এসায়ানোটিক হার্ট ডিজিজের কমন ক্যারেক্টারিস্টিক্স। কি সায়ানোসিস থাকবে না, কারণ আমরা সবসময় জানি যে লেফট সাইডে প্রেশার বেশি, তো কোনো কারণে এইচডি, ভিএসডি, পিডিএ যাই হোক, লেফট থেকে ব্লাড সবসময় আমাদের রাইটে চলে যাবে। সুতরাং রাইটে যে আমাদের কার্বন ডাইঅক্সাইড, সেটা কখনো লেফটে যেতে পারে না, সে কারণে এসায়ানোটিক। তো এইখানে রাইটে সবসময় ভলিউম বেশি, পালমোনারি ভেসেলসের মধ্যে ব্লাড বেশি যাচ্ছে, পালমোনারি কনজেশন হয় এই কারণে, পালমোনারি সবসময় কনজেশন থাকে, পালমোনারি কনজেশন। তো এইখানে আমরা যে ক্লিনিক্যাল ফিচার, তাহলে কী কী হবে, কমন কিছু ক্লিনিক্যাল ফিচার আমরা বললাম, তিনটা কমন ফিচার বললাম। কার্ডিয়াক, যে কোনো কার্ডিয়াক ডিজিজের একটা কমন ফিচার্স আমরা বললাম, তাই না? সেটা কী ছিল? একটা ছিল হচ্ছে ডিপসনিয়া, ডিপসনিয়া সেটা আবার এক্সারশন করলে পরে হবে।
এক্সারশনাল ডিপসনিয়া, ইজি ফ্যাটিগেবিলিটি, ঠিক আছে। এক্সারশনাল ডিপসনিয়া, ইজি ফ্যাটিগেবিলিটি থাকবে, আর একটা বাচ্চার পালপিটেশন থাকবে, প্রফিউজ সোয়েটিংও হইতে পারে। তাহলে এই চারটা হচ্ছে আমাদের কার্ডিয়াকের সাইন সিনড্রোম, যদি আমরা ক্লিনিক্যাল ফিচার বলি। এইচডি তো সাধারণত অল্প ব্লাড শান্ট হয়, সুতরাং এইখানে আমরা কমনলি দেখা যায় যে অনেক সময় এসিমটোমেটিক থাকে, একদম অ্যাডাল্ট হয়ে গেলে পরে তখন কিছু ক্লিনিক্যাল ফিচার আছে। কিন্তু কমনলি ভিএসডি এবং পিডিএ ঠিক সেম একই রকম ক্লিনিক্যাল ফিচার। সেটা কি? কার্ডিয়াক কিছু সমস্যা, কার্ডিয়াকের নিজের কিছু সমস্যা, যেই কমপ্লেন দেখে আমরা বুঝবো। একটা বাচ্চা আমাদের কাছে আসলো, যে কমপ্লেনটা দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কার্ডিয়াক সমস্যা। যেমন কি কাশি নিয়ে আসলো, তো আমরা কী মনে করবো যে হ্যাঁ এটা লাংসে। একটা কনভালশন নিয়ে আসলো, ব্রেনে। ডায়রিয়া নিয়ে আসলো, জিআই ট্র্যাক্ট। ঠিক সেই রকম চিফ কমপ্লেন, যেটা একদম ট্রিগারিং, আমাদের একটা কমপ্লেন দিয়ে আমরা যে সিস্টেমটাকে চিন্তা করব। কার্ডিয়াক কিছু কমপ্লেন কখন চিন্তা করবো? যদি একটা বাচ্চা এক্সারশনাল ডিপসনিয়া, যে খেলতে গেলে পরে হাঁফিয়ে যাচ্ছে, কিংবা ইজি ফ্যাটিগেবিলিটি, পালপিটেশন আছে, প্রফিউজ সোয়েটিং হয়, তখন আমরা চিন্তা করবো না এটা কার্ডিয়াক কোনো সমস্যা হতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার, যেহেতু কার্ডিয়াক থেকে আমাদের এডিকুয়েট পরিমাণে ব্লাড যাচ্ছে না, নিউট্রিশন যেতে পারছে না, সেই জন্য এই বাচ্চাটার কী হবে? পোর ফিডিং এবং পোর ওয়েট গেইন। পোর ফিডিং আর পোর ওয়েট গেইন। আর 3 নাম্বার যে কমপ্লেনটা, সেটা হচ্ছে যে যেহেতু লাংসের মধ্যে বেশি ব্লাড যায়, সেটা এইচডি, ভিএসডি, পিডিএ তিনটাতেই, যেহেতু পালমোনারিতে ভাস্কুলারিটিটা বেশি, ঠিক আছে, তাহলে এইখানে রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে। ঠিক আছে। আরেকটা আমরা বললাম, যেহেতু রাইট সাইডে বেশি বেশি ব্লাড যাচ্ছে, এক সময় রাইট হার্ট কী হবে? বেশি বেশি এক্সজস্টেড হয়ে আর কাজ করবে না, সুতরাং এখানে হার্ট ফেলিওর হওয়ার চান্সও বেশি থাকে। ঠিক আছে। তাহলে আমাদের সাইনোটিক হার্ট ডিজিজের আমরা কমন এই কথাগুলোই পড়লাম, যে কার্ডিয়াক কিছু কমপ্লেন, তার পোর ফিডিং, যেহেতু ব্লাড ঠিক মতো নিউট্রিশন যাচ্ছে না শরীরে, তাহলে তার পোর ফিডিং, পোর ওয়েট গেইন। আর আমাদের লাংসের মধ্যে বেশি ভাস্কুলারিটি, সুতরাং বেশি ব্লাড যায়, সেগুলো বারবার রিকারেন্ট ইনফেকশন হয়। রাইট হার্টে বেশি ব্লাড, একটা সময় সে আর কোনো কাজ করবে না, আমি কাজ করতে পারতেছি না, তো পাম্প করতে হয়, রাইট হার্ট কাজ বন্ধ করে দিয়ে রাইট হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। এই ছিল আমাদের কমন কিছু জিনিস। আজকে আমাদের পড়া হচ্ছে, আর যেটা মারমারের কথা আমরা যেটা বললাম, আমাদের বাচ্চাদের যত মারমার হয়, 2টা মারমার। ঠিক আছে। কমনলি যত সাইনোটিক হার্ট ডিজিজ কিংবা কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, মারমার হচ্ছে 2টা। সেটা কি? একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার, আমরা ওই জন্য বললাম একটা প্যান সিস্টোলিক মারমার, আর এটা হচ্ছে আমাদের ইজাকশান সিস্টোলিক মারমার। প্যান সিস্টোলিক মারমার কখন হয়? যদি ভিএসডি থাকে, পুরা সিস্টোল একদম ফার্স্ট হার্ট সাউন্ড থেকে সেকেন্ড হার্ট সাউন্ড পর্যন্ত যতক্ষণ কন্ট্রাকশান করবে, এই দিক থেকে ব্লাড যাইতে থাকবে রাইট থেকে লেফটে, এবং এই সারাটার সময় আমরা একটা মারমার পাবো, সেটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। তাহলে ভিএসডিতে আমরা পাচ্ছি প্যান সিস্টোলিক মারমার। ঠিক আছে। তাহলে ইজাকশান সিস্টোলিক মারমার কোথায় পাবো? ইজাকশান সিস্টোলিক মারমার পাবো হচ্ছে এই পালমোনারির জায়গাতে। এই পালমোনারির জায়গায় পাবো আমরা ইজাকশান সিস্টোলিক মারমার। আমরা এখানে বললাম 2 ধরনের হতে পারে। একটা স্ট্রাকচারাল ডিফেক্ট, যদি এই পালমোনারি ভালভে যদি স্ট্রাকচারাল ডিফেক্ট হয়, তাহলে আমরা মারমার পাইতে পারি, অথবা ফাংশনাল ডিফেক্ট হয়। স্ট্রাকচারাল কি? একদম স্টেনোসিস হয়ে আছে, পালমোনারি স্টেনোসিস। তো এইখান থেকে রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাড আসলো, সে এই একদম স্টেনোস জায়গাকে যখন একদম সিস্টোল দিয়ে খুলতে যাচ্ছে, তখন আমাদের ইজাকশান সিস্টোলিক মারমার পাবো। তাহলে পিএস, পালমোনারি স্টেনোসিস যখন থাকতেছে, তখন আমরা পাবো ইজাকশান সিস্টোলিক মারমার। আরেকটা কারণ হতে পারে, সেটা কি? অনেক ব্লাড, এই এইচডি থেকে ব্লাড আসতেছে, ভিএসডি থেকে ব্লাড আসলো, তাহলে অনেক ব্লাড এখানে। তো নর্মালি যে অল্প পরিমাণ ব্লাড এখান দিয়ে যেত, তার জন্য পালমোনারি ভালভটা ঠিক ছিল। কিন্তু যদি ব্লাড বেশি হয়, অনেক ব্লাড যাচ্ছে, এখান দিয়ে ব্লাড যাচ্ছে, দিক দিয়ে ব্লাড যাচ্ছে, দিক দিয়ে ব্লাড যাচ্ছে, তখন কী হবে? এখানে মনে হবে কি ফাংশনাল। আসলে কিন্তু পালমোনারি ভালভটা ঠিক আছে, কিন্তু অনেক ব্লাড একটা নর্মাল জায়গা দিয়ে যাওয়ার সময় তার মনে হবে যে না, এই জায়গাটা মনে হয় ছোটো, তখন সেটাকে বলি আমরা ফাংশনাল স্টেনোসিস। তখন আমরা ইজাকশান সিস্টোলিক মারমার পাবো। তো আমরা এই যে এইচডিতে মূলত যেটা পাই,
এইখান থেকে তো খুব ছোট্ট, এখানকার ফ্লো কিন্তু খুব কম, কারণ এখানকার প্রেশার কম, সুতরাং ফ্লো কম, কিন্তু ব্লাড আসছে। তো বেশি ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাবে, সেই বেশি পরিমাণ ব্লাড যখন এই পালমোনারি দিয়ে যাবে তখন মনে হবে কি যে পালমোনারি ভালভটা মনে হয় ছোটো, তখন আমরা পাবো এখানে ইজাকশন সিস্টোলিক মারমার। তো এই ছিল। আর আমরা পিডিএতে কী পাবো? একটা কন্টিনিউয়াস মারমার। তাহলে তিনটা জায়গা না, একটা হচ্ছে ভিএসডি, ভিএসডিতে পাচ্ছি আমরা প্যান সিস্টোলিক মারমার। এইচডিতে ইজাকশন সিস্টোলিক মারমার। আর পিডিএতে কন্টিনিউয়াস একটা মেশিনারি মারমার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের গত ক্লাস ছিল। আমরা এই ক্লাসটার উপর বেস করে আমাদের সেকেন্ড ক্লাসটা এখন আমরা নিব। সেটা কি? সেটা হচ্ছে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। তো কনজেনিটাল হার্ট ডিজিজগুলো কী কী আছে আমরা বলি। সায়ানোটিক হার্ট ডিজিজ, সায়ানোটিক হার্ট ডিজিজের মধ্যে অলরেডি আমরা বললাম সবচেয়ে ইম্পর্টেন্ট, টফ না পড়ে যদি কেউ পরীক্ষার হলে ঢুকে পরীক্ষায় ফেল, প্রাকৃতিকভাবে ফেল হয়ে যাবে, হয়তো বা টফ ধরবে না কিন্তু অন্য কারণে ফেল হয়ে যাবে। সুতরাং টফ পড়ে যাইতেই হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট টফ। টেট্রালজি অফ ফ্যালট, ট্রান্সপোজিশনস অফ গ্রেট আর্টারি, এই জিনিসগুলোর বেসিক বলে দিব, নিজেরাই তখন মিলাই বলতে পারবেন যে কোন মারমার হবে, কি ফাইন্ডিংস পাবো। এরপরে আসেন টোটাল এনোমেলাস পালমোনারি, টোটাল এনোমেলাস পালমোনারি ভেনাস রিটার্ন, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, ট্রাঙ্কাস আর্টারিউসাস, আর অ্যাবস্টেইন অ্যানোমালি। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। এখন সায়ানোটিক হার্ট ডিজিজ মানে কি? তাহলে সায়ানোসিস হতে বলে আমাদের কি লাগবে? মেইন শর্তটা কি? সায়ানোসিসের মেইন শর্তটা কি? এই সায়ানোসিস তো আমাদের কাছে ক্লিয়ার যে লেফট থেকে ব্লাড রাইটে যাবে। তাহলে সায়ানোসিস হতে গেলে কী হতে হবে? অবশ্যই রাইট থেকে আমার লেফটে ব্লাড যাবে। ঠিক আছে, তাহলে রাইটে তো প্রেশার বেশি, রাইটে আমরা জানি লেফটে সবসময় প্রেশার বেশি আর রাইটে কম। ঠিক আছে, তাহলে সায়ানোটিক যদি আমরা বলি সায়ানোসিস হতে হবে, সায়ানোসিস হতে গেলে এইখানকার যে কার্বন ডাইঅক্সাইড রাইট থেকে আমাকে লেফটে যাইতেই হবে, তখন হবে আমাদের সায়ানোটিক হার্ট ডিজিজ। তাহলে এখন সায়ানোটিক হার্ট ডিজিজের পূর্ব শর্তটা কি? 1 নাম্বার শর্ত হচ্ছে রাইট থেকে লেফটে ব্লাড যাবে। কেন যাবে? বিভিন্ন জায়গায় যদি সমস্যা হয়। প্রথম সমস্যা কি? যদি আমার এই জায়গাটা স্টেনোসিস থাকে, পালমোনারি স্টেনোসিস হলো, সুতরাং এইখানকার ব্লাড যাচ্ছেই না, পালমোনারি স্টেনোসিসের যাচ্ছে না। ঠিক আছে, এই বাচ্চা সারভাইভ করবে না। কখন সারভাইভ করবে? যখন আমার এই দিকে কিংবা এই জায়গায় শান্ট আছে, মানে এখানে ভিএসডি থাকতে হবে অথবা এইচডি থাকতে হবে অথবা উপরে পিডিএ থাকতে হবে, একটা কানেকশান থাকতে হবে। তাহলে কি হলো? আমার ব্লাড তো যাওয়ার কথা ছিল এইখানে, এই জায়গা তো বন্ধ। তাহলে কি হলো? এই জায়গা দিয়ে আমাদের রাইট থেকে লেফটে ব্লাড যাচ্ছে এবং এই ব্লাডটা যখন আমার অ্যাওর্টার মাধ্যমে সরাসরি চলে যাবে তখন আমরা সায়ানোটিক হার্ট ডিজিজ পাবো। ঠিক আছে, তাহলে এখানকার ফিচারগুলো কি আসবে? যদি বলে এখানকার ফিচার কি আসবে, এই হলো একটা। তাহলে সায়ানোটিক হার্ট ডিজিজের 1 নাম্বার জিনিস আমরা কি পাইলাম? যে রাইট থেকে লেফটে ব্লাড যাচ্ছে কিন্তু অ্যাসোসিয়েটেড পালমোনারি স্টেনোসিস আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার ঘটনা কি হতে পারে? এই ভেসেলটা যেটা কিনা হচ্ছে আমাদের রাইট থেকে লেফট, এই পালমোনারি আর্টারি হচ্ছে আমাদের উল্টাভাবে উঠলো, ট্রান্সপোজিশন বলেই দিল, নামই হচ্ছে এটার কাজ ট্রান্সপোজিশন। মানে আমার রাইট থেকে ওঠার কথা পালমোনারি, না উঠে সে লেফট থেকে উঠলো, আর অ্যাওর্টা থেকে এই অ্যাওর্টাটা উঠলো আমার রাইট থেকে। তাহলে সব কার্বন ডাইঅক্সাইড আমার শরীরের মধ্যে চলে যাচ্ছে, সায়ানোসিস হয়ে গেল। তাহলে এইখানেও আমাদের রাইট থেকে ব্লাড সমস্ত শরীরে যাচ্ছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো স্টেনোসিস নাই, যা শুধু গ্রেট আর্টারিগুলো যেমন পালমোনারি আর্টারি আর অ্যাওর্টা
দুটা এক্সচেঞ্জ হয়ে গেলো, ভেন্ট্রিকল চেঞ্জ করে ফেললো, এই বাচ্চা কিন্তু সার্ভাইভ করবে না। শরীরে যদি অক্সিজেন না থাকে, শুধু কার্বন ডাইঅক্সাইড থাকে, তাহলে সেই বাচ্চা বাঁচবে না। তাহলে তার জন্য কী লাগবে? তার জন্য লাগবে আমাদের এই যে শান্ট, ভিএসজি লাগবে অথবা আমাদের এএসজি লাগবে। তাহলে 1 নাম্বার হলো একটা জায়গায় পালমোনারি স্টেনোসিস হতে হবে, অথবা যদি কোনো গ্রেড ভেসেলসগুলো যদি এক্সচেঞ্জ হয়ে যায় তখন হতে পারে। আরেকটা কি, প্রথম স্টেনোসিস, হ্যাঁ স্টেনোসিস আরও জায়গায় হতে পারে, যেমন কি এই ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এই জায়গাটা একদম বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া। তাহলে আমাদের রাইট থেকে কোনো ব্লাড তো লেফটে যাচ্ছেই না, এই বাচ্চাও সার্ভাইভ করবে না। তার সার্ভাইভ করার জন্য কি লাগবে? এইখানে একটা শান্ট লাগবে, এএসজি লাগবে, আর এখানে ভিএসজি লাগবে। তাহলে যেইটাই হোক, যে কোনো জায়গায়, মানে এই ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট আর্টারি বা গ্রেট ভেসেলসের যেখানেই সমস্যা থাকুক, আমার মেইন যে কাজটা করে বাচ্চাটাকে সার্ভাইভ করার জন্য, সে কিন্তু এএসজি আর ভিএসজি। তাহলে এইখানকার মেইন যে ফিচার যেটা, সেটা এএসজি আর ভিএসজির মতোই। তাহলে আমরা এই সায়ানোডিক, কিন্তু মাঝখানে যে জিনিসটা আমরা পাইলাম যে সেখানে তার সায়ানোসিস থাকবে। ঠিক এই সায়ানোডিক হার্ট ডিজিজের যা ক্লিনিক্যাল ফিচার আমরা সেই জিনিসটাই পাবো, কিন্তু এখানকার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমরা সায়ানোসিস, কারণ একটা জায়গায় অবস্ট্রাকশন থাকবে। এখন এই জিনিসগুলোকে আমরা আরেকটু সুন্দর করে যেটা বলবো সেটা হচ্ছে এনোমালিটাকে, এই যে কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ এনোমালিটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্টেনোটিক, মানে কি পালমোনারির আশেপাশের জায়গাতে পালমোনারি ভালভের এখানে স্টেনোসিস আছে, আরেকটা পাশে না, পালমোনারি ভালভে কোনো স্টেনোসিস নাই, নো স্টেনোসিস। তাহলে যদি স্টেনোসিস থাকে তাহলে পালমোনারিতে ব্লাড নাই, তাহলে অলিগেমিক লাং ফিল থাকবে, মানে ডিক্রিজড পালমোনারি ভাস্কুলারিটি। ঠিক আছে। আর যদি কোনো স্টেনোসিস না থাকে তাহলে কী হবে? সেই আগের মতোই, সায়ানোটিক হার্ট ডিজিজের মতোই, ইনক্রিজড পালমোনারি ভাস্কুলারিটি। আচ্ছা, এখন এই স্টেনোসিস কোন কোন জায়গায় আছে? একটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যালট, এখানে আমাদের স্টেনোসিস থাকে। তারপরে হচ্ছে আমাদের ট্রাইকাসপিড অ্যাট্রেসিয়া, এইখানে স্টেনোসিস থাকে। আর একটা হচ্ছে আমাদের অ্যাবস্টেইন অ্যানোমালি, এইখানে আমাদের পালমোনারি স্টেনোসিস থাকে। ঠিক আছে। এবং এই তিনটা দেখতে কীরকম মনে হবে? একদম টফের বাচ্চার মতো। সায়ানোসিস থাকবে এবং টফের যা যা ফিচার, এই তিনটার মধ্যে একই রকমের ফিচার্স নিয়ে আসবে। আর পালমোনারি ভাস্কুলারিটিটা বেশি থাকবে যদি ট্রান্সপোজিশনস অফ গ্রেট আর্টারি, টোটাল এনোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন যদি থাকে, আর ট্রাঙ্কাস আর্টারিওসিস। ঠিক আছে। এখন এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টেট্রালজি অফ ফ্যালট। টেট্রালজি অফ ফ্যালটের মধ্যে কি বললাম? পালমোনারি স্টেনোটিক থাকবে। তাহলে এখানে কি হবে? টেট্রালজি অফ ফ্যালট, এইখানকার যে হার্টের প্রাইমারি যে সমস্যা, এটা হচ্ছে পালমোনারি ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। এইটা সামনের দিকে বেঁকে যায়, ডেভিয়েশন হয়ে যায়। ঠিক আছে। তাহলে প্রথম যেটা টফের মেইন যে ডিফেক্টটা হয় সেটা হচ্ছে এন্টেরিয়র ডেভিয়েশন অফ ইনফান্ডিবুলাম। তাহলে কি হবে? যদি এই জায়গাটা বাঁকা হয়ে যায়, তাহলে এই জায়গাটা আমার একটা ফাঁকা হয়ে গেল, তাহলে অটোমেটিক্যালি এখানে একটা ভেসজি তৈরি হয়ে গেল। এর সাথে লাগানো ছিল অ্যাওর্টা, এইখানকার যে সেপ্টামের মধ্যে অ্যাওর্টাটা কিছুটা উঠে যাবে, সেটাকে বলে ওভার রাইডিং অফ অ্যাওর্টা। অ্যাওর্টাটা এই জায়গাতেই ছিল, যেহেতু এটা চলে আসছে সামনের দিকে, ও কিছুটা অ্যাওর্টাকে টেনে নিয়ে আসলো, অ্যাওর্টাকে একটু টেনে নিয়ে আসলো, এই কারণে ওভার রাইডিং অফ অ্যাওর্টা হলো। যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড লেফট থেকে আমাদের রাইটে যাচ্ছে, তাহলে এইখানে হবে আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তাহলে যদি বলে স্যাররা পরীক্ষা জিজ্ঞাসা করে, কমনলি জিজ্ঞাসা করবে এটা যে টেট্রালজি অফ ফ্যালটের কম্পোনেন্ট বলো, তাহলে প্রাইমারি কম্পোনেন্ট হচ্ছে এন্টেরিয়র ডেভিয়েশন অফ ইনফান্ডিবুলাম।
এটার কনসিকোয়েন্স হলো 3টা জিনিস। এইটার জন্য এই যে সামনে দিকে জাস্ট বাঁকা হয়ে গেলো ইনফান্ডিবুলামটা, সেটার জন্য বাকি কোনো ঘটনাগুলো ঘটবে। একটা কী হলো, VSG তৈরি হলো, অ্যাওর্টাটা ওভাররাইডিং উপরে সেপ্টামের দিকে উপর দিকে উঠে গেলো, আর যেহেতু বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে তাহলে আমাদের এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। ঠিক আছে, এই টেট্রালজি অফ ফ্যালট হলো। এখন তাহলে ক্লিনিক্যাল ফিচার কি? ক্লিনিক্যাল ফিচার হচ্ছে সেই আগের মতোই কি, এখন যেহেতু এইখানে স্টেনোসিস আছে, আমরা সাইনোটিক হার্ট ডিজিজের পূর্ব শর্ত বললাম, যদি এখানে পালমোনারি স্টেনোসিস থাকে প্রথমে এদিক থেকে এদিক দিয়ে ব্লাড আসবে, কিন্তু এই স্টেনোসিস থেকে তো ব্লাড যেতে পারতেছে না। যখন ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে তখন ব্লাড কিন্তু দিকে যাইতে পারলো না, তখন কি করবে, সে উল্টা দিকে চলে গেল। তাহলে আমাদের রাইট থেকে লেফটে শান্ট হলো, পালমোনারি একটা স্টেনোসিস হলো, তাহলে টফে আমাদের সাইনোটিক হার্ট ডিজিজের প্রথম ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো। পালমোনারি স্টেনোসিস আছে, ব্লাড যেতে পারে না এই সাইড দিয়ে, যদি পালমোনারি স্টেনোসিস না হয় তো কোনো সমস্যাই ছিল না, তাহলে আমাদের VSG মতো ফিচার্স আমরা এখানে পেতাম। যেহেতু এখানে স্টেনোসিস আছে, সুতরাং আমাদের রাইট থেকে লেফটে মানে সব কার্বন ডাইঅক্সাইড আমাদের লেফটে চলে গেল, এই কারণে আমাদের সাইনোসিস হলো। ঠিক আছে, আর এইদিকে কিন্তু ব্লাড নাই, পালমোনারিতে ব্লাড নাই, তাহলে এখানে পাবো আমরা অলিগেমিক লাং ফিল্ড, লাংসের মধ্যে ভাস্কুলারিটিটা কম পাবো, সুতরাং টফের বাচ্চার পালমোনারি ইনফেকশান হবে না। ঠিক আছে, পালমোনারি ইনফেকশানটা কম হবে। তাহলে এইখানে আমরা যে ফিচার্সগুলো পাবো সেই আগের মতো, আমরা বলি আগে কার্ডিয়াকের মধ্যে কি সেই 4টা কথা, ডিসনিয়া, এক্সেশনাল ডিসনিয়া, ইজি ফ্যাটিগেবিলিটি, পালপিটেশনস থাকবে, এবং সে বাচ্চা কী করবে, বেশি এক্সারশন করলে পরেই তার অনেক সময় যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে ধরবেই, সেটা হচ্ছে সায়ানোটিক স্পেল। সায়ানোটিক স্পেলটা সাধারণত হয় হচ্ছে 1 থেকে 2 বছরের বাচ্চাদের সায়ানোটিক স্পেল হয়। এইখানে বলছে পালমোনারি স্টেনোসিস, কিন্তু একবারে পুরোপুরি বন্ধ তা থাকে না, কিছুটা থাকে, ওপেন থাকে। ঠিক আছে, কিছু ব্লাড যাইতে পারে, পুরোপুরি সব ব্লাড যায় না, কিন্তু কিছু ব্লাড ইউজুয়ালি যায়। তো যখন বাচ্চা আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠলো, কোনো একটা এক্সারশন বা এক্সেসিভ ভিগোরাস ক্রাই হয়, তাহলে বাচ্চার একটা হাইপোক্সিয়া তৈরি হয়। আমরা জানি হাইপোক্সিয়া পেরিফেরাল সব ভেসেলে ডাইলেটেশন করে, এক্সেপ্ট পালমোনারি যেখানে ভেসো কনস্ট্রিকশন করে। তাহলে যখনই হাইপোক্সিয়া হলো, এই আমাদের বাল্ব যা যতটুকু খোলা ছিল সেটাও বন্ধ হয়ে গেল, তাহলে আমাদের কি হবে, রাইট থেকে আমাদের লেফটে শান্ট হয়ে গেল, সাইনোসিসটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে বাচ্চাটার প্রথমে অনেক বেশি ডিপস নিয়ে, অনেক বেশি এক্সারশন, অনেক বেশি শ্বাসকষ্ট হবে, একটা সময় গ্যাসপিং রেসপিরেশন, অনেক সময় বাচ্চা অনেক ড্রাউজি হয়ে যেতে পারে, ফেটিক হয়ে যেতে পারে, এক সময় আনকনশাস হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমাদের সাইনোটিক স্পেল। এবং সাইনোটিক স্পেলের ইনভেরিয়েবলি একজন পর দেখা যাবে যে কোশ্চেন জিজ্ঞাসা করো, তুমি সাইনোটিক স্পেলের কীভাবে ম্যানেজ করবা, আর কিছু না পড়ি, এটা পড়ে যাইতেই হবে পরীক্ষার মধ্যে। তাহলে নিচে পজিশনে রাখবো, বাচ্চাকে একটু কাম কোয়াইট করতে হবে, যদি টাইট ড্রেস পরা থাকে সেটাকে আমরা খুলে দিব, তারপরেও যদি না হয় তাকে অক্সিজেন দিতে পারি, ইমিডিয়েটলি অক্সিজেন দেওয়ার যদি সুযোগ থাকে সেটা করতে পারি। আরেকটা যেটা মরফিন, যখন বাচ্চা হাসপাতালে আসবে আমরা মরফিন দিতে পারি, মরফিন 2 মিলিগ্রাম পার কেজি করে আমরা মরফিন দিই, সেটা দিতে পারি, এবং সাবসিকুয়েন্টলি যে ম্যানেজমেন্ট। তাহলে এইখানকার মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কার্ডিয়াকের মধ্যে আমরা সেই কার্ডিয়াকের আগের কথা বলবো, যে তার ডিপসনিয়া থাকবে, এক্সারশনাল ডিপসনিয়া, ইজি ফ্যাটিগেবিলিটি থাকবে, আর থাকবে পালপিটেশন, সাথে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে সাইনোটিক স্পেল। তাহলে টফের ফিচার্স হলো ওইটা। তাহলে টফে কি থাকবে না, টফে থাকবে না, ওর তো এইখানে যায় না, ওর এই পাশে তো আমার লাংসের মধ্যে ব্লাড যাচ্ছে না, সুতরাং কোনো নো পালমোনারি ইনফেকশন, রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হইতে পারে, কমন না, তাহলে নো রিকারেন্ট পালমোনারি ইনফেকশন হবে না। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, তাহলে এই টফের জন্য স্পেশাল বিষয়টা কি, ওর তো শরীরের মধ্যে হাইপোক্সিয়া, তাই না, কারণ সবসময় সে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, তার শরীরে কোনো অক্সিজেনের ঘাটতি, তাহলে সে একটা হাইপোক্সিক কন্ডিশানে থাকছে। হাইপোক্সিক কন্ডিশানের জন্য তার বোন মেরুতে সবসময় একটা স্টিমুলাই যে ব্লাড প্রোডাকশান করো, এই কারণে ওর যেটা হবে পলিসাইথেমিয়া হবে। এই কারণে আমরা যখন টফের বাচ্চাকে দেখবো, দেখা যাবে যে কনজেস্টেড আই, চোখ কনজেস্টেড থাকবে, ঠিক আছে, একদম কনজাংটিভাগুলো কনজেস্টেড থাকবে। তো এই পলিসাইথেমিয়া যখন খুব বেশি হয়, ব্লাড কাউন্ট ব্লাডের মধ্যে অনেক বেশি, তাহলে তার থ্রোম্বো এম্বোলিক ম্যানিফেস্টেশন হওয়ার চান্স খুব বেশি থাকে।
এই থ্রম্বোএমবোলিক ম্যানিফেস্টেশনের মেইন জায়গা টার্গেট হচ্ছে আমাদের ব্রেন। তাহলে ব্রেনে যে আমাদের স্ট্রোক হতে পারে। আমাদের যেহেতু পালমোনারিতে কোনো কিছুই সে পিউরিফাইড হতে পারছে না, আমরা জানি লাংস হচ্ছে আমাদের পিউরিফিকেশনের জায়গা, ব্লাড যাবে, কোনো জীবাণু থাকলে পরে সেগুলো আমার লাংসের মধ্যে টেস্ট হয়ে যাবে। তো এখানে তো ব্লাড যায় না, লাংসের মধ্যে ব্লাড যায় না। যেহেতু লাংসের মধ্যে ব্লাড যাচ্ছে না, সেহেতু কী হবে, আমাদের কোনো অর্গানিজম থাকলে পরে সেটা আর পিউরিফাইড হতে পারে না। তার কোন জায়গায় থ্রম্বোএমবোলিক ম্যানিফেস্টেশন এবং ব্রেনের মধ্যে এই থ্রম্বাস, যেখানে একটা থ্রম্বাস আছে সেখানে যে ইনফেকশানগুলো সুতো নিজের বাসা করে ফেলো, এইখান থেকে আমাদের ব্রেন অ্যাবসেস হতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 3টা ভাগে যদি আমরা ভাগ করি, তাহলে টফের ক্লিনিক্যাল ফিচার কী হবে? টফের ক্লিনিক্যাল ফিচার কার্ডিয়াক, প্রথমে কার্ডিয়াক, তাহলে কার্ডিয়াকের কমপ্লেনগুলো বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট টফের জন্য স্পেশালিটি সেটা হচ্ছে আমাদের সাইনোটিক স্পেল। আর 2 নম্বরে হচ্ছে যে এই আরেকটা এই পাশে আমরা যেটা বললাম তার পোর ফিডিং, আগের মতোই তার পোর ফিডিং এবং পোর গ্রোথ, তার গ্রোথও কিন্তু খারাপ হবে যেহেতু তার কন্টিনিউয়াস নিউট্রিশন পায় না, অক্সিজেন পায় না, তাহলে পোর ফিডিং এবং পোর গ্রোথ হবে। আর সাইনোসিস, তার হাইপোক্সিক কন্ডিশন, পলিসাইথেমিয়া, এই কারণে তার থ্রম্বোএমবোলিক ম্যানিফেস্টেশন এবং স্ট্রোক হবে। ঠিক আছে, এখন আমরা এইখানে মারমার পাবোটাকে, আমরা টফের মারমার কি হবে? আমরা আগেই বললাম যে আমাদের বাচ্চাদের মারমার আছে দুইটাই, একটা হচ্ছে প্যানসিস্টোলিক মারমার, একটা হচ্ছে ইজাকশন সিস্টোলিক মারমার। তাহলে এইখানে হচ্ছে কি পালমোনারি, ঠিক আছে, এখানে একটা বড় ভিএসজি আছে, সেই পালমোনারিতে আবার একটু স্টেনোসিস আছে, পালমোনারিতে স্টেনোসিস আছে। ঠিক আছে, তাহলে এখানে মারমার কি পাবো? সবাই একবারে বলবে ম্যাডাম ভিএসজির মারমার পাবো, প্যানসিস্টোলিক মারমার পাবো, তাই তো? কিন্তু প্যানসিস্টোলিক মারমার ইউজুয়ালি টফে পাওয়া যায় না। কেন? প্যানসিস্টোলিক মারমারটা কখন পাবো? যদি আমাদের খুব ছোট যদি ভিএসজি থাকে, ছোট ভিএসজিতে ব্লাড যাচ্ছে, তখন আমরা সুসু করে শব্দ পাবো, একদম করে শব্দ পাবো। এই ছোট চিকন জায়গা দিয়ে দেখবেন ঝড়ের সময় কি হয়, অল্প একটু জ্বালানা খুলে রাখলে পরে সেখানে কিন্তু সুসু শব্দ আসে, তাই না? আর যদি আমি বড় দরজা খুলে রাখি তখন কিন্তু সেই রকম আওয়াজটা আসে না। সেই রকম যদি ছোট ভিএসজি থাকে, সেইখান দিয়ে যখন ব্লাড যাবে তখন একদম অনেক প্যানসিস্টোলিক মারমারটা আমরা পাবো। কিন্তু বড় ভিএসজি যদি হয় তাহলে তার জন্য তো খুবই ভালো, যাওয়া আসা করে, কোনো শব্দ নাই, তাহলে এখানে আমরা প্যানসিস্টোলিক মারমারটা আমরা এখানে পাই না। তাহলে এখানে আমরা পাইটা কি? তাহলে এখন এখানে দুইটা জিনিস, এখানে আমাদের স্ট্রাকচারাল ডিফেক্টও আছে, পালমোনারি স্টেনোসিসের ফাংশনালটাও আছে। কেন? এই যে প্রচুর পরিমাণে ব্লাড, সেও তো এখান দিয়ে যাওয়ার চেষ্টা করবে, অনেক ব্লাড যাওয়ার চেষ্টা করবে, তাহলে স্ট্রাকচারাল এবং ফাংশনাল দুইটাই ডিফেক্ট হয় পালমোনারি ভালভে। সেই জন্য আমরা টফে যে মারমারটা পাবো সেটা হচ্ছে ইজাকশন সিস্টোলিক মারমার। মনে থাকবে? ইজাকশন সিস্টোলিক মারমার। তাহলে এখন আমরা টফের বাচ্চার ম্যানেজমেন্ট করবো কি? যদি সাইনোটিক স্পেল নিয়ে আসে সেটা ম্যানেজমেন্ট করতে হবে, তাকে প্রপার আরেকটা জিনিস যেটা, তাহলে এখন আমরা ইনভেস্টিগেশন যদি করি, ইনভেস্টিগেশনটা খুব জরুরি। একটা প্রথমেই যে কোনো কার্ডিয়াক পেশেন্টের 3টা ইনভেস্টিগেশন, একটা হচ্ছে এক্স রে করবো, একটা ইসিজি করবো, একটা ইকোকার্ডিওগ্রাফি করবো, আর কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন করা যায়। ঠিক আছে, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনস। তাহলে এক্স রে করলে পরে কি হয়? এক্স রে করলে পরে আমরা যেটা পাই সেটা কিন্তু একটা ক্যাটাসিস বুট শেপ হার্ট হয়। কেন হয় বুট শেপ হার্টটা? 1 নম্বরে এখানে তো পালমোনারি স্টেনোসিস, তাই তো? তাহলে পালমোনারি এই জায়গাটা স্টেনোসিস, সুতরাং এখানে একটা কোনাস তৈরি হইতো, সেটা হইতে পারে না। না হওয়ার কারণে এই জায়গাটা থাকবে কনকেভ। যেহেতু পালমোনারি স্টেনোসিস আছে, পালমোনারি স্টেনোসিসের জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে ব্লাড, পালমোনারি কোনাসটা থাকে না, তাহলে এই জায়গাটা হবে আমাদের কনকেভ। 2 নাম্বার, এই ভিএসজির জন্য আমাদের এখানে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়। এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিটা উপরের দিকে একটু টিল্টেড হয়ে যায়, টিল্টেড, অ্যাপেক্সটা একটু টিল্টেড রাইট। এটা পরীক্ষার মধ্যে জিজ্ঞাসা করবে, বলো অ্যাপেক্সটা কেন টিল্টেড হয়? এটা হয় রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য অ্যাপেক্সটা থাকবে টিল্টেড অ্যাপেক্স, রাউন্ডেড টিল্টেড অ্যাপেক্স, 1 নাম্বার। 2 নাম্বার পালমোনারি স্টেনোসিস, সুতরাং আমাদের যে
পালমোনারি আর্টারিতে ব্লাড নাই, সুতরাং এই বেস যেটা থাকে বেসটা থাকবে নেরো, আর এখানে কোনাস নাই, পালমোনারি কোনাস নাই, তাহলে এখানে হবে কনকেভ লেফট মার্জিন। এই নিয়ে হবে আমাদের গুড শেপ হার্ট। আর লাংসের মধ্যে আমরা জানি কোনো ভাস্কুলারিটি নাই, তাহলে অলিগেমিক লাং ফিল্ড থাকবে। এইবার যদি আমরা ইসিজি করি, ইসিজিতে আমরা কি পাইতে পারি, এই যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, ঠিক আছে। সুতরাং আমরা V1 V2 সেই জায়গাগুলোতে আমরা পাবো, QRS কমপ্লেক্সটা অনেক লার্জ পাবো, তাহলে আমরা এখানে পাবো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। আর ইকোকার্ডিওগ্রাফি করলে কী পাবো, পালমোনারি স্টেনোসিস, VSG পাচ্ছি, এবং রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা আরও ভালো বুঝবো। ম্যানেজমেন্ট কীভাবে করবো, ম্যানেজমেন্ট খুব সহজ। প্রথমে সিমটোমেটিক সাপোর্টিভ কেয়ার যা যা দেওয়া, ঠিক আছে। সিমটোমেটিক সাপোর্টিভ মানে কি, তারা এডুকেট, আমরা বরাবর যে ফর্মেটটা বলি সব সময় সেই ফর্মেটে লিখবো। সেই ফর্মেটটা কি, প্রথমে একটা কাউন্সিলিং করব, তারপরে সাপোর্টিভ ম্যানেজমেন্ট, তার ফিডিং নিউট্রিশন সেগুলোকে মেনটেন করতে হবে, সাপোর্টিভ ম্যানেজমেন্ট আমরা দিব। আর 3 নম্বরে হচ্ছে এই যে তার যে সিমটোমেটিক, তার যে সাইনোটিক স্পেল হলো, তাহলে সাইনোটিক স্পেলের ম্যানেজমেন্ট করব। তার যে কার্ডিয়াক যে ডিফেক্ট আছে সেটার জন্য আমরা কি করব, কার্ডিয়াক তো ডিফেক্ট, তাহলে তার জন্য 2টা কাজ, একটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের মধ্যে বারবার করে বলছি যে আগে পরীক্ষার খাতার মধ্যে সামারিটা আগে লিখে নিব। অনেক সময় এই সামারিতে যদি 3 নাম্বার 4 নাম্বার থাকে, স্যাররা আর ভেতরের দিকে যাবেই না, যে এই ফরম্যাট লিখতে পারবে এখানেই 4 নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। সুতরাং আর কিছু মনে নাই, কিছু নাই, আর পরে যেন কি ম্যানেজমেন্ট, এফেড্রিন দিব, মরফিন দিব, দরকার নাই, এটা পরে লেখা, কিন্তু আমরা এই ফর্মেটটা লিখতে পারলাম কি না, ঠিক আছে। তাহলে কাউন্সেলিং, সাপোর্টিভ ম্যানেজমেন্ট, সাইনোটিক স্পেলের ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে আমরা পড়বো। আর 2 নাম্বার হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা কিছু ড্রাগস দিই, সেই ড্রাগসের ম্যানেজমেন্ট দিব। সার্জারির নামটা শুধু মনে রাখা, সেটা হচ্ছে ব্লালক ট্রান্সিং শান্ট, ঠিক আছে। ব্লালক ট্রান্সিং শান্ট আমরা করে দিব। কেন, এই শান্টটা কীরকম, ব্লালকটা। আরেকটা হচ্ছে কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট, কোনো কারণে যদি কমপ্লিকেশন কী কী হতে পারে, 3টা কমপ্লিকেশন আমরা জানি। একটা হচ্ছে যে স্ট্রোক, একদম ইনভেরিয়েবলি আমরা পাই, একদম বাচ্চার যারা হয় ছোটো বাচ্চা, 2 বছরের নিচে বাচ্চা, এর সাথে তো স্ট্রোক নিয়ে আসে। টফের বাচ্চা 2 বছরের নিচে স্ট্রোক, 2 বছরের উপরে গেলে পর ওরা ব্রেন অ্যাবসেস নিয়ে আসে কমনলি। কারণ কি, যে ইনফেকশান যেগুলো আমাদের জীবাণুটা ঢুকে, সেই জীবাণুগুলোকে তো সে মারতে পারছে না লাংসের মধ্যে, সেই জন্য এটা ব্রেনে যায়, ব্রেন অ্যাক্সেস করে। তাহলে কমপ্লিকেশান হচ্ছে আমাদের 3টা কমপ্লিকেশান। একটা হচ্ছে স্ট্রোক, আমরা স্ট্রোকের ম্যানেজমেন্ট করব। 2 নাম্বার যদি অ্যাবসেস হয়ে যায়, ব্রেন অ্যাবসেসের ম্যানেজমেন্ট করতে হবে। আর 2 নাম্বারে হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস নিয়ে আসে, ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, তাহলে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ম্যানেজমেন্ট করব, ঠিক আছে। এই 3টা ম্যানেজমেন্ট আর ফলো আপ আর মনিটরিং, রেগুলার ফলো আপ। আমরা একটা সিবিসি করবো, কেন, ওর তো পলিসাইথেমিয়া, কিন্তু সেই পরিমাণ তো সে আয়রন পাচ্ছে না, তার তো ডায়েটারি পোর নিউট্রিশন, পোর ফিডিং, সে তো আয়রন খায় না। তাহলে যদি সে আয়রন না খায় তাহলে কী হবে, পলিসাইথেমিয়া অনেক আরবিসি, কিন্তু সেখানে আয়রন নাই, তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে। সুতরাং আয়রন সাপ্লিমেন্টেশন আমাদের করতে হবে। সুতরাং রেগুলারলি যেটা করতে হবে, যে তার আমরা একটা সিবিসি দেখবো, তার সিবিসি, পিপিএফ, তার নিউট্রিশন, তার গ্রোথ, সব কিছু আমরা রেগুলারলি মনিটর করব। তাহলে এইগুলো আমাদের ম্যানেজমেন্ট। এখন ছোট্ট একটা জিনিস, জাস্ট পরীক্ষার জন্য লাগবে না, জানার জন্য, যে কনজেনিটাল হার্ট ডিজিজগুলো তো মুখস্থ বলে যাবো, হ্যাঁ, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেল মুখস্থ যেন না করতে হয়, এই জন্য এই যে 6টা বললাম, 6টার চেহারা কীরকম সেটা একটু দেখাই দিই। প্রথম বললাম আমরা টেটালজি অফ ফ্যালট, তাহলে কি হয়, টেটালজি ফ্যালট, ইনফান্ডিবুলাম সামনের দিকে আগায় যায়, তাহলে বড় একটা ভিএসজি তৈরি হয়। তাহলে এখানে ভিএসজি থাকবে, পালমোনারি স্টেনোসিস থাকবে, ঠিক আছে। আর ওভার রাইডিং অফ এওটা, এটার নাম কি, টফ। আর টফের মারমার আমরা কি পাইলাম, এই যে অনেক ব্লাড গেল, পালমোনারি স্টেনোসিসের মারমার, তাহলে এখানে আমরা পাইলাম ইজেকশন সিস্টোলিক মারমার। শেষ। 2 নাম্বারে হচ্ছে ট্রান্সপোজিশনস অফ দ্য গ্রেট ভেসেলস, সব ঠিক আছে।
কিন্তু আমার এইখান থেকে উঠলো অ্যাওর্টা, আর এইখান থেকে হলো পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারিতে কোনো স্টেনোসিস নাই, তাহলে এই বাচ্চা বাঁচবে কেমনে? কারণ এইখানে সব কার্বন ডাইঅক্সাইড আর এখানে সব অক্সিজেন, ঠিক আছে? তাহলে এটাকে বাঁচার উপায় কি? শান্ট হইতে হবে এইখানে শান্ট, এখানে একটা এইচডি অথবা ভিএসডি। দেখেন ঘুরে ফিরে কিন্তু সেই একই জিনিস, সাইনোটিক হার্ট ডিজিজের শান্ট, এইচডি আর ভিএসডি। তাহলে এইখানে যদি আমাদের শান্ট থাকে কেবলমাত্র তখনই সেই বাচ্চা সার্ভাইভ করবে, না হলে না। তাহলে এখানে যে আমরা মারমারটা পাবো, সেই মারমারটা আমরা কিসের পাবো? এখানে পাবো হচ্ছে আমরা যে ভিএসডি, এইচডি বা ভিএসডি যেটা আছে সেটার মারমার আমরা এখানে পাবো। সাধারণত ইউজুয়ালি প্যানসিস্টোলিক মারমার ইউজুয়ালি আমরা পাই। অনেক সময় যে পালমোনারি ভালভ দিয়ে বেশি ব্লাড যাচ্ছে সেই জন্য আমরা ইজাকশন সিস্টোলিক মারমার আমরা পাইতে পারি। এই হলো টিজিএ, ঠিক আছে? এটা হচ্ছে টিজিএ। এরপরে যেটা হচ্ছে আরেকটা, সেইটা বললাম আমরা ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া। ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া কি? এই যে এই জায়গায় যে আমাদের ট্রাইকাসপিড ভালভ, সেইটা পুরাটাই অ্যাট্রেশিয়া, বন্ধ, পর্দা, একদম পর্দা, কোনো ব্লাডই আসতে পারে না, ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া। এইটাতে যেটা হয়, এখানে যে পালমোনারি ছিল সেই পালমোনারিটাও স্টেনোসিস থাকে সাথে, পিএস। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া। তাহলে বাচ্চা বাঁচবে কী হবে? তার জন্য এইখানে একটা শান্ট লাগবে, এখানে একটা এইচডি হইতে হবে, এইখানে একটা ভিএসডি হইতে হবে, তাছাড়া এই বাচ্চা বাঁচবে না। তাহলে এটা আমরা কি বললাম? ট্রাইকাসপিড অ্যাট্রেশিয়া। কি মারমার পাবো? যেহেতু এখানে পালমোনারি স্টেনোসিস আছে, আমরা পাবো ইজাকশন সিস্টোলিক মারমার। ঠিক আছে? আরেকটা হলো কি? টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস রিটার্ন। সব ঠিক আছে, এখানে ভালভ ঠিক আছে, এখানেও ভালভ ঠিক আছে, এদিক দিয়ে সুন্দর আমার অ্যাওর্টা চলে গেল। টোটাল অ্যানোমালাস যেটা বললাম সেটা হচ্ছে যে সব ঠিক, হার্টে কোনো সমস্যা নাই। সমস্যা কোন জায়গায়? এই যে আমাদের পালমোনারি ভেনগুলো আসলো আমাদের লেফট এটিয়াতে ওপেন হওয়ার কথা, সেটা লেফট এটিয়াতে ওপেন না হয়ে সেগুলো চলে গেল রাইটে। তাহলে কী হলো? আমাদের লেফটে কোনো ব্লাড নাই, তাহলে বাচ্চা বাঁচবে কী হবে? এখানে একটা শান্ট, যদি এখানে এইচডি থাকে অথবা এখানে ভিএসডি থাকে, আমরা কিসের মারমার পাবো? সেই একই রকম। ভিএসডির জন্য আমরা প্যানসিস্টোলিক, যদি ছোটো ভিএসডি হয় আমরা প্যানসিস্টোলিক মারমার পাইতে পারি, আর এইচডির জন্য আমরা ইজাকশন সিস্টোলিক মারমার পাবো। মারমারের জায়গা কিন্তু দুইটাই, একটা হচ্ছে ভিএসডির মারমার আর এটা হচ্ছে পালমোনারি। পৃথিবী উল্টায় গেলে পরে এই দুইটাই আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজের মারমার, এই দুইটাই। একটা হচ্ছে প্যানসিস্টোলিক মারমার আর এইখানকার এইচডিটা যেটা আসলো সেটা হচ্ছে ইজাকশন সিস্টোলিক মারমার। গেল? এইবার তাহলে চারটা শেষ, আর দুইটা হলে পরে আমাদের সাইনোটিক হার্ট ডিজিজ শেষ। আরেকটা যেটা হচ্ছে সেটা হলো ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাঙ্কাস আর্টেরিওসাস কি? কমন জায়গা। এটা হচ্ছে ট্রাঙ্কাস আর্টেরিওসাস। ট্রাঙ্কাস আর্টেরিওসাস কি? একই সাথে আমার পালমোনারি আর ভেন একটা রুট থেকে উঠলো, গাছের একদম একটা রুটের মতো, একটা গাছ, এইবার সে ডালপালা হবে। এই জায়গাতে আমাদের অ্যাওর্টা হলো, আর এই দিক দিয়ে আমাদের পালমোনারি আর্টারিটা হলো, ঠিক আছে? তখন সেটাকে বলবো আমরা ট্রাঙ্কাস আর্টেরিওসাস। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রাঙ্কাস আর্টেরিওসাস, একটা গাছ, হ্যাঁ, কমন জায়গা। এইখান থেকে অ্যাওর্টাতেও যাচ্ছে, তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডও যায়, অক্সিজেনও যায়, এখানে কার্বন ডাইঅক্সাইড যায়, অক্সিজেনও যায়। এগুলো আমাদের ট্রাঙ্কাস আর্টেরিওসাস। লাস্টের যেটা হচ্ছে অ্যাবস্টেইন অ্যানোমালি। তাহলে অ্যাবস্টেইন অ্যানোমালিতে কি হয়? সব ঠিক আছে, সমস্যা নেই। এইখানে যে আমাদের ট্রাইকাসপিড যে ভালভটা সেইটা নিচে নেমে আসে, এরকম করে নিচে নেমে আসে, তাহলে কত বড় একটা এট্রিয়াম তৈরি হয়। এই পুরাটা হচ্ছে আমাদের রাইট এট্রিয়াম। তাহলে আমাদের রাইট ভেন্ট্রিকেলটা কী হয়ে গেল? ছোট হয়ে গেল, রাইট ভেন্ট্রিকেলটা ছোট। আর এখানে আমাদের পালমোনারি আর্টারি যাইতো, সেই পালমোনারি আর্টারিতে স্টেনোসিস, ঠিক আছে? তো আমরা যখনই বললাম, শুরুতে বললাম যে এটা ফিচার্সগুলো খুব সহজ। ফিচারগুলো কি? প্রথমে যেটা আমরা মনে রাখবো, দুইটা একদম সহজ করে মনে রাখার রাস্তা। আমরা আগে দেখব যে পালমোনারি স্টেনোসিস আছে কোথায়। পালমোনারি স্টেনোসিস আছে টফ,
তাহলে টফের মতো যে ফিচার্সগুলো আমরা সেই ফিচার্সগুলো বলে দেবো। যেখানে স্টেনোসিস আছে, যে পালমোনারি স্টেনোসিস, যদি একদম পালমোনারি স্টেনোসিস থাকে বাচ্চার জীবনও বাঁচবে না যদি না শান্ট থাকে। তাহলে যখনই আমরা শান্ট পেলাম, এখানে শান্ট পেলাম, তার মানে তোমাদের এটা টফ হয়ে গেলো, টফের মতো ফিচার। তাহলে আমরা মেনলি যখনই আমরা পালমোনারি স্টেনোসিস পাচ্ছি টফের মতো ফিচার। আর যদি পালমোনারি স্টেনোসিস না থাকে, ঠিক আছে, যেমন ট্রাঙ্কাসাটোরিসাস কী আছে, ট্রাঙ্কাসাটোরিসাসে পালমোনারি স্টেনোসিস নাই, ট্রান্সপোজিশন অফ দ্য গ্রেট ভেসেলসের মধ্যে স্টেনোসিস নাই, তো সেইখানে কী হবে, সেইখানে আমরা যেটা পারবো যে ভিএসজির মতো ফিচার্সগুলো পাবো। ভিএসজিতে আমরা বললাম না যে রিকারেন্ট পালমোনারি ইনফেকশান হবে, তারপরে হার্ট ফেলিওর হবে, কার্ডিয়াকের কিছু ফিচার্স, 4টা ফিচার বললাম কার্ডিয়াকের, সবসময় কার্ডিয়াকের ফিচার 4টা, ডিপসনিয়া, এক্সিশনাল ডিপসনিয়া, পালপিটেশন, ইজিফেটিকেবিলিটি, এই 4টা ফিচার্স থাকবে। পোর নিউট্রিশন, পোর ওয়েট গেইন, এই জিনিসগুলো থাকলো। কিন্তু এইখানে কমন 2টা জিনিস থাকবে, যাদের পালমোনারি পালমোনারি স্টেনোসিস যাদের নাই তাদের ফিচারের মধ্যে 2টা, ভিএসজির মতো ফিচারও আমরা এখানে পাবো, প্লাস টফের মতো ফিচারও আমরা এখানে পাবো। ভিএসজির ফিচার আমরা কি বললাম, আর সাথে মাঝখানে তো কার্ডিয়াক কমন, কার্ডিয়াকের যে ফিচারগুলো সেই ফিচার তো কমন, কার্ডিয়াক মানেই সেই 4টা কথা, পোর নিউট্রিশন, পোর ফিডিং, এইটাও কমন কথা, পোর নিউট্রিশন, পোর ফিডিং, এইটাও কমন। তাহলে ভিএসজির জন্য কী কী হবে, যেহেতু আমাদের পালমোনারি কোনো স্টেনোসিস নাই, তাহলে অনেক ব্লাড, লাংসের মধ্যে ব্লাড যাচ্ছে, সুতরাং রিকারেন্ট পালমোনারি ইনফেকশান হবে, হার্ট ফেলিওর হতে পারে। আর টফের মতো ফিচার কি, সাইনোসিস যেহেতু আছে, তাহলে কি হবে, সাইনোসিসের জন্য পলিসাইথেমিয়া হবে, তাহলে এই যে থ্রোম্বোএমোলিক ম্যানিফেস্টেশন যেগুলো ছিল সেগুলো থাকবে, শেষ। তাহলে এই হলো আমাদের সাইনোটিক হার্ট ডিজিজ, এসাইনোটিক হার্ট ডিজিজ। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো না পড়ে পরীক্ষার হলে ঢোকা পাপ, ভিএসডি, এএসডি, পিডিএ, টফ। যদি আমি বেসিকটা জানি, সব সময় চেষ্টা করবেন প্যাথোফিজিওলজিটা পড়ার জন্য। যদি আসলে বেসিকটা কী সেটা যদি আমি জানি, ক্লিনিক্যাল ফিচার তো সহজ, একই তো জিনিস, হার্টে তো আর কাশি টাশি হবে না, কিংবা হার্টে তো কনভালশনও হবে না। হার্টের জিনিস হচ্ছে হার্টের ফিচার বলা, যেহেতু অক্সিজেন যাচ্ছে না, ব্লাড যাচ্ছে না, নিউট্রিশন যাচ্ছে না, পোর ফিডিং, ফুড নিউট্রিশন, কমন কথা। যদি পালমোনারিতে বেশি ব্লাড যায়, রিকারেন্ট ইনফেকশন। আর পালমোনারিতে ব্লাড না গেলে পরে কী হবে, পলিসাইথেমিয়া, যদি সাইনোসিস থাকে তাহলে পলিসাইথেমিয়া হবে। আগে যেটা আমাদের একটা, যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমাদের একটা ভুল ধারণা ছিল, খালি স্যার ম্যাডাম আমরা কোশ্চেন করলে খালি ভুল করতাম। সেটা কি মনে করতাম যে পালমোনারি তো স্টেনোসিস আছে, পালমোনারি স্টেনোসিস আছে, তার মানে হলো যে সাইনোটিক হার্ট ডিজিজ। এটা আমাদের একটা মনে ছিল যে তাহলে তো আমাদের ব্লাড যাচ্ছে না, লাংসের মধ্যে ব্লাড যাচ্ছে না, না যাক, সমস্যা তো নাই। কিন্তু আমাদের যেটা হবে, পালমোনারি স্টেনোসিস হলে পরে, পালমোনারি স্টেনোসিস মনে রাখবেন, একটা পালমোনারি স্টেনোসিস একদম কমপ্লিট স্টেনোসিস, সেই বাচ্চা কিন্তু কোনোদিনও বাঁচবে না। অবশ্যই শান্ট থাকতে হবে, শান্ট ছাড়াই বাচ্চা কখনো বাঁচবে না। তো আলটিমেটলি কিন্তু পালমোনারি স্টেনোসিসের বাচ্চার যেটা হয় যে ব্লাড তো যায় না, ব্লাড যাচ্ছে না, কিংবা পালমোনারি স্টেনোসিসে অল্প একটু পালমোনারি স্টেনোসিস আছে, সামান্য পালমোনারি স্টেনোসিস আছে, ম্যাক্সিমাম সময় এই বাচ্চাগুলোই সার্ভাইভ করে, তখন শান্ট লাগে না। তো সেইখানে কি হয়, এই ব্লাড তো আমার গেলো, অল্প হলেও তো ব্লাড গেলো, তাহলে লাংসের মধ্যে পিউরিফাইড হয়ে, এখানে তো কোনো শান্ট নাই, মাঝখানে তো কোনো শান্ট নাই। যদি মাঝখানে কোনো শান্ট না থাকে শুধু পালমোনারি স্টেনোসিসের জন্য, তাহলে 1 নাম্বার শর্ত, আমাদের রাইট থেকে যখন লেফটে ব্লাড যাবে কেবলমাত্র তখনই সাইনোসিস হবে। কিন্তু এই ব্লাড তো লাংসে গেল, লাংসে যে পিউরিফাইড হলো, আবার সেটা উপরে আসলো, লেফট এটিএমে আসলো, লেফট ভেন্ট্রিকলে আসলো। সুতরাং পালমোনারি স্টেনোসিসে শুধু পালমোনারি স্টেনোসিসে কখনোই সাইনোসিস হয় না। যদি খুব বেশি পালমোনারি স্টেনোসিস হয়, সেই বাচ্চা সার্ভাইভ করবে না, তার জন্য শান্ট লাগবে, শান্টের জন্য তখন আমরা সাইনোসিস পাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের শেষ আজকের ক্লাস। আর যেইটা একটা ইম্পর্টেন্ট পড়া, আপনাদের নিউরোলজির সব পড়া শেষ, নিউরোলজির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া বাদ পড়ে গেছে, সেটা হলো সিপি। আমরা নেক্সট ক্লাস সিপি কিন্তু খুব ইম্পর্টেন্ট। সিপির কোশ্চেন থাকে, সিপি থেকে কোশ্চেন থাকে, সিপি থেকে লং কেস না, আমরা চেষ্টা করি সবসময় একটা শর্ট কেস দেওয়ার জন্য সিপির বাচ্চা, কারণ এখানে আপার মোটর নিউরন সাইন থাকে, অনেক সময় ওয়েবসি মাপার জন্য আমরা সিপির রুগী দিয়ে দিই।
সুতরাং এটা ক্লিনিক্যালি খুব ইম্পর্টেন্ট। আর সিপির বাচ্চার অনেক সময় কার্ডে সিপি কীভাবে ম্যানেজ করবে সেই জিনিসটা, সিপি জানাটা আসলে খুব দরকার। থ্যাংক ইউ। আমাদের নেক্সট ক্লাস আমরা সিপি নিয়ে আমাদের ক্লাস হবে আগামী রোববারে। আশা রাখি সিপি আমরা পড়তে পারবো। থ্যাংক ইউ।